আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে নবনির্বাচিত এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে ন্যাম ভবনের সরকারি বাসভবন। মন্ত্রীদের জন্য ইতিমধ্যেই ৩৭টি বাসভবন প্রস্তুত করা হয়েছে। বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে এই শপথ অনুষ্ঠান। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য প্রায় প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। সংস্কারের পাশাপাশি প্রস্তুত রয়েছে শপথ কক্ষ ও দক্ষিণ প্লাজার সাউন্ড সিস্টেম। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। শপথকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দেশের ইতিহাসে এবারই প্রথম বঙ্গভবনের বাইরে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছিলেন তা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। মঙ্গলবার প্রথমে সংসদ সদস্য এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদের শপথের মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হবে। অন্যদিকে ন্যাম ভবনের কোথাও হাতুড়ির ঠুকঠাক শব্দ, কোথাও আবার পুরনো আসবাবপত্র ঘষে মেজে চকচকে করার ব্যস্ততা। ন্যাম ভবন, এমপি হোস্টেল কমপ্লেক্স এবং নাখালপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ আবাসন নিশ্চিতে জোরে সোরে চলছে কাজ। জিনিসপাতিগুলো সব ফিনিশিং করবে, রং করবে, দেখা যাচ্ছে যে ক্লিনিক করবে, ঠিক আছে। ক্লিনিয়ার করার পরে দেখা যাচ্ছে লোকজন উঠবে আর কি। নিরাপত্তা কার্যক্রম ইনশাল্লাহ ভালো, অনেক ঠিক আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেক ভালো, এবং আরও ভালো করার জন্য আমরা নতুন করে ডিভাইসগুলো কানেকশন করতেছি আর কি। সচিবালয়ে নিজ দপ্তরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, প্রস্তুত মন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন। এখন পর্যন্ত আমরা ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যরা প্রথমেই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। পরে সংবিধান সংস্কার গণপরিষদের সদস্যর শপথ হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বিকেল 4টায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হবে। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সচিব বলেন, 3টি শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব নিয়ে নাসিমুল গনি বলেন, সকল দায়িত্ব চ্যালেঞ্জের চেষ্টা থাকবে যথাযথ দায়িত্ব পালন করা। আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হলেও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এনসিপির ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, এমন কিছু হলে ইতিবাচকভাবে দেখবে বিএনপি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শপথ গ্রহণের আগের দিন সোমবারও নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি ছিল বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর 1টার কিছু আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কার্যালয়ে প্রবেশ করেন দলটির মহাসচিব সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী পরিষদের শপথের পাশাপাশি এবার সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রী সভা সহ থাকছে বিভিন্ন নতুনত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ইস্যুতে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়,
কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সেটা তো সবার জানা। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, রাজনীতিবিদরা দেশকে বিপথে নিতে চাইলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনোই কোনো ধরনের আপোষ করবে না। দেশের সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বানও জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের সঙ্গে দেখা করতে বেইলি রোডের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সর্দার রাজীব, সরাসরি যুক্ত হচ্ছে রাজীবের সাথে। রাজীব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তারেক রহমান কখন চরমোনাই পীরের বাসায় আসবেন এবং তার এই আশাকে কেন্দ্র করে সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। জি ফাহমিদা, যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি বেইলি রোডের মুফতি ফয়জুল করিম যে বাসায় থাকেন সেই বাসায়। আমরা যদি একটু বলি যে এখানে সন্ধ্যা 7টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসার কথা রয়েছেন, যিনি বলা যায় যে হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিজয়ের পরে সৌজন্য সাক্ষাৎ করতেই কিন্তু এখানে আসবেন মুফতি ফয়জুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা 7টার দিকে আসার কথা থাকলেও হয়তো 15-20 মিনিট লেট হবে, অর্থাৎ 7:30টার দিকে আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু দেখাই যে তারেক রহমান আসবেন এমন খবরে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বলা যায় যে লেগে গেছে, অর্থাৎ উৎসুক জনতাও রয়েছে, পাশাপাশি মিডিয়া কর্মীরা রয়েছে। আমরা যদি একটু বলি যে এই যে মুফতি ফয়জুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করার উদ্দেশ্যই হচ্ছে আগামীকাল তারেক রহমান তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। পাশাপাশি তার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদেরও কিন্তু শপথ গ্রহণ রয়েছে। সেই শপথ গ্রহণের আগেই সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন কিন্তু তারেক রহমান। এর আগে গতকাল কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। তারপরে আজ কিন্তু এখানে আসছেন মুফতি ফয়জুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমরা যদি একটু বলে রাখি যে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি কিন্তু এবার বরিশাল 5 এবং 6 আসনে সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি কিন্তু বিজয়ী হতে পারেননি, অর্থাৎ বিএনপির প্রার্থীর কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তারপরেও তিনি সহ তার দল মোট 257টি সংসদীয় আসনে প্রার্থী দিলেও মাত্র 1টি আসনে বিজয়ী হয়েছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে মুফতি ফয়জুল করিমের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে উল্লেখযোগ্য আসন না পেলেও তারপরও বিএনপির একটি বন্ধুপ্রতিম দল হিসেবে কিন্তু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। আমরা যদি একটু বলি যে মুফতি ফয়জুল করিম ইসলাম কিন্তু দীর্ঘদিনই বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি কিন্তু রাজনীতির পাশাপাশি চরমোনাই পীর হিসেবেও মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য রয়েছে। এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশেরও নেতাকর্মী রয়েছে, পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মী রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন, পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও আসার কথা রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ থাকবেন। একটু বলে রাখি যে এইখানে ঠিক সন্ধ্যা 7:30টার দিকে হয়তোবা তারেক রহমান আসবেন এবং এইখানকার ফয়জুল করিমের পরিবারের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি এইখানে যে বাসায় অর্থাৎ রূপায়ণ যে আবাসনটি রয়েছে এখানেও তিনি অন্যান্য লোকের সাথে কথা বলবেন। আমরা এর আগে কিন্তু নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমানের বাসায় যখন তারেক রহমান গিয়েছেন তখন কিন্তু আমরা সেখানে নেতাকর্মীর পাশাপাশি শিশু বাচ্চাদের সঙ্গেও তারেক রহমানকে সৌজন্য কথা বলতে বা তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখেছি, ফুলের শুভেচ্ছা নিতে দেখেছি। তো সব মিলে বলা যায় যে তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু এইখানে একটি উৎসুক জনতার ভিড় রয়েছে, পাশাপাশি নেতাকর্মীরও একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।
বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়ার এই আসন ছাড়াও ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। কাল ঢাকা ১৭ আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। এই সংক্রান্ত চিঠি পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন, বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে দাখিল করা জামায়াতের ৩৬ আসনের বিষয়ে অবিলম্বে সুবিচার ও নিষ্পত্তি করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সারা দেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে একথা জানান তিনি। এ সময় তিনি জুলাই সনদের বাস্তবায়ন করার দাবি জানিয়ে বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার না করলে আরও একটি জুলাই তৈরি হবে। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার ন্যায় বিচার করারও দাবি জানান তিনি। বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নির্বাচন পরবর্তী হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও উঠে আসে তার বক্তব্যে। বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। জুলাই জাতীয় সনদে অবশেষে সই করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যা ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সনদে স্বাক্ষর করতে যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে আছেন সরওয়ার তুষান, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আজ বেলা ১:১টার পর এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এনসিপির জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, সনদ স্বাক্ষরের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। তানি যেমনটি বলছিলেন, নানা নাটকীয়তার পর এনসিপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করার জন্য যমুনায় প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে প্রবেশ করেছে এবং সেখানে ৬:১০ কিছু সময় পরে তারা প্রবেশ করেছেন। এখনও কিন্তু তারা ভিতরে অবস্থান করছেন এবং তারা বের হওয়ার পরে আসলে জানা যাবে যে এতদিন তারা কেন আসলে এই জুলাই সনদ স্বাক্ষর করেনি, জুলাই সনদে স্বাক্ষর করেনি, বা তারা যেই এতদিন বলছিল যে আইনগত ভিত্তি এবং বাস্তবায়ন কাঠামোতে যে তাদের যে শর্ত ছিল সেই শর্ত পূরণ না হয় তারা যে কিন্তু স্বাক্ষর করেনি, এখন কেন করলেন সেই বিষয়টি কিন্তু আসলে তারা যখন বের হবে, যখন সংবাদ সম্মেলন করবে তখন কিন্তু আসলে জানা যাবে। একটু বিষয় একটু বলে রাখি যে শুধু এনসিপি নয়, এনসিপি ছাড়াও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সিপিবি সহ আরও 5টি দল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং জুলাই সনদের গত বছর যখন রাজনৈতিক দলরা স্বাক্ষর করেছিল তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে যে আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের কাঠামো স্পষ্ট না হওয়ার কারণে কিন্তু এই অজুহাতে কিন্তু তারা সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়নি। সবশেষ আগামীকাল আপনি জানেন যে শপথ গ্রহণ হবে এবং এই সরকারের মেয়াদ কিন্তু শেষ সময়ে আসলে তারা আজকে এসেছেন, যমুনায় তারা প্রবেশ করেছেন এবং স্বাক্ষরের উদ্দেশ্যে আজকে এসেছেন। এবং কেন এতদিন দেরি করলেন বা আজকে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন কয়েকটি বিষয়ে, সেই বিষয়গুলো কি আলোচনা হয়েছে কিনা বা তারা সেই বিষয়ে কনভিন্স কিনা সেগুলো সেগুলো কিন্তু আসলে তারা যমুনা থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানাবেন। আমরা এখন রয়েছি যমুনার সামনে অবস্থান করছি, তারা বের হওয়ার পরে আরও কিছু তথ্য আপনাকে দিতে পারবো। তো তারই এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ তথ্য। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, পর্যবেক্ষণ করা ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোট পরিলক্ষিত হয়েছে, যা সামগ্রিক জাল ভোটের হার নয়। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন AR বাদল। কোনো বড় ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়াই দেশে প্রথম অনুষ্ঠিত হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সারা দেশেই উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করে টিআইবি। যেহেতু নির্বাচন শেষ হয়ে নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে অভিযোগ ছিল তার বাস্তবতা নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং ঠিক এর পেছনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেটি অন্য বিষয় হতে পারে। আমাদের বিবেচনায় এরকম কোনো উপাদান পাইনি যেটাকে ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। তবে অর্থ, পেশিশক্তি, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার প্রভাবে নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ ছিল না বলে জানান তিনি। শতাংশ আসনে কোনো জাল ভোটের দেওয়ার ঘটনা ঘটেছে, সেটা এমনকি কয়টা ঘটনা সেটাও কিন্তু আমরা বলছি না, ঠিক আছে? এটা তবে উল্লেখযোগ্য, ঠিক আছে? এটাকে এভাবে ঢালাভাবে আপনার প্লিজ, থ্যাংক ইউ ফর রেজিং ইট, কিন্তু আপনারা রেজ করার কারণে আশা করি এটা রিপোর্টেড হবে না বিকৃতভাবে, এভাবে বলাটা ঠিক নয়। তিনি বলেন, নির্বাচিত সদস্যদের গড় বয়স ৫৯ বছর। পাশাপাশি এই নির্বাচনে প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে ২০৯ জনের। যারা আমাদের সম্মানিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য ল তারা কেউ কিন্তু ঋণ খেলাপি নন, মেক ইট ক্লিয়ার, ঠিক আছে? কিন্তু ঋণগ্রস্ত, সেটা ব্যাংকের সাথে যোগ সাজস করে হোক, আদালতের বা আইনের ফাঁক ফোকরের সুযোগ নিয়ে আদালতের নির্দেশের কারণে হোক, তারা কিন্তু ঋণ খেলাপিটা তারা সরিয়ে ফেলতে পেরেছে। এদিকে আওয়ামী লীগের নির্বাচন বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয় তাদের বাদ দিয়ে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। রাজনীতিতে আসার পিছনে যে ক্যাপিটালটা কাজ করে সেটা যদি মানি হয় তাহলে হচ্ছে সেটা কতটুকু সঠিক সেটা বিবেচনা দাবি রাখে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে। AR বাদল, RTV, ঢাকা। অবশেষে রমজানের শুরু থেকে নয়, সরকারের ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চ থেকেই বন্ধ হচ্ছে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল। 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারহান মাহবুব। এর আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটের পরিপ্রেক্ষিতে রোববার রমজান জুড়ে সরকারি, বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। দেশের ৯৮% নাগরিক মুসলিম উল্লেখ করে রিটে বলা হয়, স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে কোমলমতি শিশু কিশোররা রোজা রাখা থেকে বিরত থাকতে পারে, যা ধর্মীয় চর্চার অন্তরায়। রমজান সামনে রেখে মাছ, মাংস, সবজি, পেঁয়াজ, ছোলা, খেজুর, লেবু ও বিভিন্ন ফল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার পুরনো প্রবণতা এবারও দৃশ্যমান। সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে রমজান এলেও নিত্যপণ্যের বাজারে তার ছাপ নেই। পর্যাপ্ত আমদানি ও উৎপাদন থাকার পরও রোজার আগ মুহূর্তে ছোলা, ব্রয়লার মুরগি, লেবু ও ইফতার সামগ্রীর দামে ঊর্ধ্বগতি। ভোক্তাদের অভিযোগ, রমজান যেন ব্যবসায়ীদের মুনাফার মাস। এ সময় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সহ নানা অজুহাতে খাদ্যপণ্যের দাম বাড়ান। আর বাজার তদারকি না থাকায় নানা পণ্যের মজুত বাড়িয়ে ও কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কাটছেন ব্যবসায়ীরা। বাজারের মনিটরিং, রোজা তো আসে না এখনো, ওই বাগুনে আগুন লেগে গেছে। আপনার লেবু হয়ে গেছে 300 টাকা, 350 টাকা ডজন। মানে রোজা আসতে শুরু হয়েছে কিন্তু তাদের তেলেসমাতি শুরু হয়ে গেছে। ছোলা কিনছি তো ছোলাটার মনে হয় বাজার দরটা একটু বেশি, আর লেবুর দামটা বেশি। আমরা প্রত্যাশা করি বাজার মার্কেটটা যেন আরও কিছুটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক ছাড়ের সুবিধা থাকা সত্ত্বেও বন্দরের অচলাবস্থা ও অতিরিক্ত চাহিদার কারণে মুনাফাভোগীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করে তুলছেন। শুল্ক ছাড়া আসলে রমজান কেন্দ্রিক পণ্যের খুব বেশি সমাধান নয়। এই আমদানি করা পণ্যের ক্ষেত্রে মূলত গুদামজাত করা হচ্ছে ভিতরে এবং সমুদ্র বন্দরের বাইরে, বঙ্গোপসাগরেও তারা এগুলো গুদামজাত করেছে এবং সেগুলোর ব্যাপারে অন্তর্বর্তী সরকারের শেষ সময় হওয়ার কারণে তারা এগুলো পর্যাপ্তভাবে নজরদারিও করেন। আমদানিকারক, ডিলার, ডিস্ট্রিবিউটর সবাই এর সুবিধাগুলো নিচ্ছেন এবং এ কারণে আমরা বাজারে পণ্যমূল্য বৃদ্ধি হতে দেখছি। প্রথমেই যেদিকে নজর দেওয়া দরকার সেটা হলো অন্তর্বর্তী সরকারের পরে নতুন সরকার দায়িত্ব নিলে এই রমজান কেন্দ্রিক যে পণ্য, সেই পণ্যের বাজারে স্থিতিশীলতা আনাটা এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ। নতুন সরকারের কাছে ভোক্তাদের প্রত্যাশা, বাজারে কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। ডিলার মনিটরিংগুলো করি না এবং করতে ভয় পাই, সুতরাং সেই মনিটরিংগুলো যদি যথাযথভাবে করা হয় তাহলে আমার ধারণা যে বাজারের সরবরাহ স্থিতিশীল থাকবে। আব্দুর রহিম, RTV, ঢাকা। দর্শক, জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় কথা বলছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণভোটও জুলাই জাতীয় সনদ নিয়ে যে গণভোট সেটা অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের পক্ষে জনগণ তাদের সিদ্ধান্ত হ্যাঁ ভোটের মধ্য দিয়ে তারা জানান দিয়েছেন। এমন প্রেক্ষাপটে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে আমরা জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আমরা সেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি এবং আমরা একটা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি। আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আক্তার হোসেন, আমি সদস্য সচিব, এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম। আপনারা জেনে থাকবেন যে জুলাই জাতীয় সনদ আমাদের জন্য একটা পাওয়া, এই অর্থে যে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার একটা সুযোগ আমরা পেয়েছি। বিশেষত আমরা যতদূর পর্যন্ত আমরা আকাঙ্ক্ষা করেছিলাম একটা একেবারেই ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ, তার পুরোটা অর্জন করতে না পারলেও জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি সে অর্জনকে যেন আমরা পুরো মাত্রায় আমাদের করে পেতে পারি, বাংলাদেশ রাষ্ট্র যেন জুলাই সনদের পরিপূর্ণ সুফলটা ভোগ করতে পারে, তারই নিরিখে আমরা আজকে জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা, স্বাক্ষরের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করেছি। আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এবারের যে নির্বাচন সেটা যেমন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এটা আশা করি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে এই দাবি রাখছি যে আগামীকাল কোনো প্রকার ব্যত্যয় ব্যতিরেকেই প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন এবং তারপরেই জাতীয় সংসদের সদস্য হিসেবে তাদের যে শপথ সেই শপথ তারা গ্রহণ করবেন এবং উভয় শপথই অবশ্যই একজন ব্যক্তি অর্থাৎ জুলাই জাতীয় সনদে যেভাবে বিবৃত হয়েছে যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন তার নেতৃত্বেই, তার হাত ধরেই আমরা জুলাই জাতীয় সনদের মতো করেই সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে যে শপথ সেটা আমরা গ্রহণ করব। সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, যেরকমটা আমাদের সদস্য সচিব বললেন যে আজকে অন্তর্বর্তী সরকারের শেষ দিন, আমরা সরকারের আহ্বানে, সরকারের আমন্ত্রণে আমরা যমুনাতে এসেছিলাম। জুলাই জাতীয় সনদ যে সংস্কারের যে ঐক্যমতের দলিল সেটাতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্বাক্ষর সম্পন্ন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে এই জুলাই জাতীয় সনদ বা এই সংস্কারের দাবি আমাদের একদম জুলাই গণ অভ্যুত্থান থেকেই ছিল। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, পরবর্তীতে সংস্কার কমিশনের উদ্যোগে এই সব কিছুই সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা সংস্কারের পক্ষে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলাম। কিন্তু জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিন সে স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এবং স্বাক্ষর করে নাই। কারণ আমরা তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের
যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না, ফলে নোট অফ ডিসেন্ট নিয়েও স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু সাইন করি নেই এবং এর পরবর্তীতেই আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ, সেই আদেশ দেওয়া হয়, যে আদেশের ভিত্তিতে এবারের যে ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট, সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। কর্মীদের বীমা সুরক্ষা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ ও স্বাস্থ্য সুরক্ষা বীমা চুক্তি করেছে এক্সিলেন্ট সিরামিক গ্রুপ। ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বীমা প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন ও এক্সিলেন্ট সিরামিক গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে NLI সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রিদওয়ান, ন্যাশনাল লাইফের CFO প্রবীর চন্দ্র দাস এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এক্সিলেন্ট সিরামিক গ্রুপের নতুন সংযোজন প্রিমিয়ার টাইলস ও স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড মিলানো সিরামিকের সব সদস্য গ্রুপ জীবন বীমা ও স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।